আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের আমন্ত্রিত অতিথি, বিশেষ করে নৌবাহিনী প্রধান আর সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে, এবং তারা এই অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারকে ক্ষমতায় বসাতেও একেবারে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সেখানে তাদের সঙ্গে ইউনূস সরকারের এমন দূরত্বটা কি এই অর্থের ভাগাভাগি নিয়ে হলো, নাকি কোন স্বার্থের সংঘাতে ঘটলো, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বটে। বাংলাদেশের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের দুর্নীতির এক বিরাট সূত্র আবিষ্কার করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই তদন্ত শুরু করা হয়, আর এখন সেই তদন্তে অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান কি ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, নৌবাহিনীর কর্মকর্তাদের সংশ্লিষ্টতায় কি কি ধরনের যন্ত্রপাতি, জাহাজ ক্রয়ের সময় অনিয়মের ঘটনায় শত শত কোটি টাকা হাতিয়ে ফেলার ঘটনা ঘটেছে, সেগুলো যেমন উঠে এসেছে, তেমনি দুদকের তদন্তের সেসব নথি তুলে দেওয়া হয়েছে ভারতের সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজের হাতে। নর্থ ইস্ট নিউজ এই খবরে তাই বলছে, অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের ভয়াবহ দুর্নীতির যে শুধুমাত্র হদিশ পাওয়া গেছে দুদকের এই তদন্তে, তাই নয়, এই দুর্নীতির অর্থ যে যুক্তরাষ্ট্রের আটলান্টায় বিপুল পরিমাণে পাচার হয়েছে, সেই ট্র্যাক যেমন আবিষ্কার করতে পেরেছে দুদক তাদের প্রাথমিক তদন্তে, তেমনি অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের স্ত্রীর দুলাভাই জিল্লুর রহমান আওয়ামী লীগের একজন সাবেক সংসদ সদস্য, তার নামে কাতারে এক বিরাট মার্কেট কেনা হয়েছে, কিন্তু সকলেই জানেন সেই মার্কেটটি আসলে কেনবার টাকা দিয়েছেন বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। এই যে ভয়াবহ দুর্নীতির অভিযোগ দুদক তদন্ত করে বের করে আনতে পারলো বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটি বিভাগের প্রধানের বিষয়ে, 3 বাহিনী প্রধানের এক বাহিনী প্রধানের বিষয়ে, সেটা যেমন বিস্ময়কর যে সরাসরি সরকারের গ্রিন সিগন্যাল ছাড়া, সরকারের পৃষ্ঠপোষকতা এবং আগ্রহ ছাড়া এই সাহস করবার যে দুদকের কর্মকর্তাদের সম্ভব নয়, সেটা যেমন বুঝতে কোনো অসুবিধা হয় না, এর চেয়েও বিস্ময়কর কারা দুদকের সেই গোপন তদন্তের নথি ভারতীয় সংবাদ মাধ্যমকে পৌঁছে দিল। আর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যদি নৌবাহিনী প্রধানের বিরুদ্ধে এ ধরনের তদন্ত ঘটানো হয়ে থাকে যে তিনি কি কি ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, সেই তদন্তের যে ফলাফল দুদক বের করে এনেছে, সেটা কি এখন তারেক রহমান সরকার, বিএনপি সরকারের আমলে ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা হচ্ছে? সে কারণেই কি সামরিক গোয়েন্দা সংস্থার ব্যক্তিবর্গ, সাধারণভাবে যারা সংবাদ মাধ্যমের কাছে নানা রকম স্পর্শকাতর ডকুমেন্ট ফাঁস করে দেন, তারা ভারতের একটি সংবাদ মাধ্যমকে এই নথিগুলো পৌঁছে দিল? এই প্রশ্নগুলোর সাথে সাথে আমার মনে প্রশ্ন জাগে যে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসানের ব্যাচমেট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিংবা বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান, তাদের বিষয়েও কি অন্তর্বর্তীকালীন সরকার কোনো তদন্তের ব্যবস্থা করিয়েছিল? এখন যেমন নৌবাহিনী প্রধানের এমন আর্থিক কেলেঙ্কারির খবর ফাঁস হয়ে যাওয়া শুরু হলো, তার মানে কি প্রয়োজনে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান, তাদেরও এ ধরনের কেলেঙ্কারি ফাঁস করে দেওয়ার মতো যথেষ্ট তথ্য অন্তর্বর্তীকালীন সরকারের উৎসাহে দুদক জড়ো করে রেখেছে? এই প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবেই নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনটি পড়লে যে কারো মনেই উদ্রেক হবে। নর্থ ইস্ট নিউজ লিখছে, বাংলাদেশের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান দুর্নীতি দমন কমিশনের একটা বড় তদন্তের কেন্দ্রে রয়েছেন। এবং নর্থ ইস্ট নিউজ যেভাবে লিখছে তাতে মনে হয়নি যে এখনো বিএনপি সরকার সেই তদন্ত বন্ধ করে দিয়েছে, মানে এটাকে একটা চলমান তদন্ত বলেই ধারণা করা যাচ্ছে। নর্থ ইস্ট নিউজ বলেছে যে যে সরকারি নথি তাদের হাতে এসেছে তাতে এসব তথ্য উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী নৌবাহিনী প্রধান, যিনি 2024 সালের আগস্টের শুরুতে শেখ হাসিনা সরকারের পতনের পেছনে সেনাবাহিনী সমর্থন
সমর্থিত যে কু, তাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে বলা হচ্ছে, যাকে কিনা ষড়যন্ত্র হিসেবে অভিহিত করছে নর্থ ইস্ট নিউজ। নর্থ ইস্ট নিউজ লিখছে যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান এবং সেই নাজমুল হাসান একটা বহু কোটি টাকার জাহাজ ও সংশ্লিষ্ট সরঞ্জাম কেনার চুক্তির সঙ্গে যুক্ত ছিলেন। এই ঘটনা ঘটে ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 18 মাসের সময়কালে। বিশেষ করে রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামান সম্পর্কে 2025 সালের 7ই জুলাই দুর্নীতি দমন কমিশনের একটা নথিতে বলা হয়েছে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার এবং সম্পদের তথ্য গোপন করার অভিযোগ পাওয়া গেছে। এই বড় তদন্তটি পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন এবং সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান আহমেদ। 2025 সালের 1 জুলাই আনুষ্ঠানিকভাবে 2 সদস্যের এই তদন্ত দল গঠন করা হয়। মানে বুঝতেই পারছেন, দুদকের 2 সহকারী পরিচালকের পক্ষে এই এক রিয়ার অ্যাডমিরাল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দায়িত্বে নিয়োজিত তার বিরুদ্ধে তদন্ত করা, কিংবা নৌবাহিনী প্রধান যিনি কিনা 4 তারকা বিশিষ্ট অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি পান 2023 সেপ্টেম্বরে, মানে এহেন অ্যাডমিরাল আর রিয়ার অ্যাডমিরালের বিরুদ্ধে কোনো তদন্ত পরিচালনা দুদকের 2 সহকারী পরিচালকের পক্ষে সরকারের একেবারে শীর্ষ পর্যায়ের গ্রিন সিগন্যাল ছাড়া কিছুতেই সম্ভব ছিল না। 2026 সালের 11ই জানুয়ারির একটা তদন্ত রিপোর্টে দুর্নীতি দমন কমিশন বলেছে, এ তদন্তে মূলত খতিয়ে দেখা হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রকল্প, চুক্তি এবং নিয়োগ প্রক্রিয়ায় আর্থিক অনিয়ম ও প্রশাসনিক দুর্নীতির অভিযোগ। দুদক এই তদন্ত করতে গিয়ে বিভিন্ন প্রভাবশালী সামরিক ও বেসামরিক কর্মকর্তার পরোক্ষ সম্পৃক্ততার তথ্য পেয়েছে। দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক তদন্ত কিছু নির্দিষ্ট প্রকল্প এবং সিদ্ধান্তকে কেন্দ্র করেই করা হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে চীন থেকে ক্রেন কেনার একটা বড় প্রকল্পে এই রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামান জড়িত ছিলেন এবং সেখানে 6টি ক্রেন কেনার চুক্তি হয়েছিল প্রায় 286 কোটি টাকা ব্যয়, কিন্তু পরে একই দামে মাত্র 3টি ক্রেন কেনা হয়, ফলে প্রায় 143 কোটি টাকার আর্থিক অনিয়ম ঘটে। এবং এই তদন্তের সময় দুদক দেখে যে বাংলাদেশ নৌবাহিনী প্রধান সহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার নাম সামনে চলে আসে। সেখানে বর্তমান ও সাবেক কর্মকর্তাদের নাম থাকলেও অ্যাডমিরাল নাজমুল হাসানের ভূমিকা মূলত নীতি নির্ধারণ ও পরামর্শ পর্যায়ে সীমিত ছিল বলে উল্লেখ করা হয়েছে দুদকের তদন্তে। দুদক আরো বলেছে, চট্টগ্রাম বন্দর, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং মোংলা বন্দরের বিভিন্ন চুক্তি থেকে পাওয়া অর্থের একটি অংশ বিভিন্ন উপায়ে বিদেশে পাচার করা হয়েছে। তদন্তে যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে একটা প্রতিষ্ঠানের মাধ্যমে বেশ কিছু সম্পদের তথ্য পাওয়া গেছে, যেই প্রতিষ্ঠানের নাম মুকুল কর্পোরেশন। ওই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন মোহাম্মদ কাজী মুকুল, বোঝাই যাচ্ছে একজন বাংলাদেশি সেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। এবং দুর্নীতি দমন কমিশন ধারণা করছে এটা একটা ফ্রন্ট কোম্পানি বা ছদ্ম প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে। যদিও এসব সম্পদ সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারের সদস্যদের নামে ছিল, তবুও অর্থের উৎস ও স্থানান্তর প্রক্রিয়ায় অসঙ্গতি পাওয়া গেছে। আরেকটি দুর্নীতি দমন কমিশনের তদন্ত ফাইলে দেখা যায় যে মনিরুজ্জামান যখন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, তখন চীন থেকে 6টি জাহাজ কেনার সিদ্ধান্ত হয়েছিল। খরচ ধরা হয়েছিল প্রায় 2,500 কোটি টাকা, কিন্তু একই দামে কেনা হয়েছে এরপরে 4টি জাহাজ, ফলে প্রায় 500 কোটি টাকার আর্থিক অনিয়ম ঘটে যায়। এই বিষয়টি এখনো দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে বলে নর্থ ইস্ট নিউজ খবর দিচ্ছে। তদন্তের পরিধি আরো বাড়ানোর বিষয়ে এখতিয়ার দেওয়া হয় 2026 সালের 11ই জানুয়ারি এবং তখন আরো 4 জন কর্মকর্তা এই তদন্ত কাজে যুক্ত হন। মানে এখানেও লক্ষণীয় বিষয়, জানুয়ারি মাসে মানে অন্তর্বর্তীকালীন সরকার নৌবাহিনী প্রধানের সংশ্লিষ্টতায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কি ধরনের আর্থিক অনিয়ম এবং শত শত কোটি টাকা বিভিন্ন ক্রয়ের ক্ষেত্রে লোপাট করে দিচ্ছিলেন সেটা জানতে এতটাই আগ্রহী হয়ে উঠেছিলেন যে 2025 জুলাইয়ে যে তদন্ত কাজ তারা শুরু করেন সেটাকে আরো বিস্তৃত করতে 2026 11ই জানুয়ারি আরো
4জন তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করেন এবং চূড়ান্ত তদন্ত রিপোর্টে দুর্নীতি দমন কমিশন বলেছে যে সংশ্লিষ্ট ব্যক্তিদের ঘোষিত আয় এবং সম্পদ কেনার সামর্থ্যের মধ্যে স্পষ্ট অসামঞ্জস্য দেখতে পেয়েছে তারা। এক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্রের আটলান্টায় দীর্ঘদিন বসবাসরত 2জন ব্যক্তিকে চিহ্নিত করেছেন, একজন সাজিদ হাসান এবং একজন তানজিম হাসান। এই সাজিদ হাসান এবং তানজিম হাসানের নামে এই যে ক্রয়ের ক্ষেত্রে ভয়াবহ অনিয়ম এবং শত শত কোটি টাকা লোপাটের ঘটনা ঘটেছে, সেই অর্থ তাদের নামে পাচার করে আটলান্টায় সম্পদ ও বাসস্থানের তথ্য পাওয়া গেছে। এছাড়া আরো যে চমকপ্রদ তথ্য এবং অর্থ কোথা থেকে কোথায় গেছে এবং কার কাছে গিয়ে উপস্থিত হয়েছে এই বিপুল পরিমাণ অর্থ, সেটা যখন ট্র্যাক করতে গেছে দুর্নীতি দমন কমিশন, তখন তারা দেখেছে বাংলাদেশ নৌবাহিনী প্রধান নাজমুল হাসানের স্ত্রীর দুলাভাই হলেন মোহাম্মদ জিল্লুর রহমান। তিনি মৌলভীবাজার 3 আসনের সাবেক সংসদ সদস্য এবং অলিলা গ্রুপ নামের একটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। 2024 সালের 5ই আগস্টের পর জিল্লুর রহমান দেশ ছেড়ে যান এবং কাতারে গিয়ে একটা মার্কেট কিনেছেন। নর্থ ইস্ট নিউজ বলছে যে দুদকের ওই প্রতিবেদনে আছে যে বিভিন্ন গণমাধ্যম থেকে তারা এই তথ্য পেয়েছে যে যদিও মার্কেটটি জিল্লুর রহমানের নামে কেনা হয়েছে, তবে অভিযোগ রয়েছে এর পুরো অর্থ দিয়েছেন নৌবাহিনী প্রধান নাজমুল হাসান। নাজমুল হাসান, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান তারা একই ব্যাচের সহপাঠী সহকর্মী এবং সে কারণেই 2024 সালের 5ই আগস্টের কথা মনে করে দেখুন, আমরা প্রথমবারের মতো 3 বাহিনী প্রধানকে দেখি এবং 3 বাহিনী প্রধানকে একসঙ্গে দেখি এবং আমরা এরপর থেকে বারবার দেখি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যখনই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাচ্ছেন, ওই 5ই আগস্টের ঘোষণা শেখ হাসিনা চলে গেছেন বাংলাদেশ ছেড়ে সেটা জানান দেওয়ার সময় যেমন, 5ই আগস্ট রাতে রাষ্ট্রপতির ভাষণের সময় যেমন, কিংবা পরে যমুনায় গিয়ে বারবার যখন তিনি ইউনূস সাহেবের ওপর নানাভাবে নির্বাচনটা আয়োজনের জন্য চাপ সৃষ্টি করতে উপস্থিত হচ্ছিলেন, তখনও কিন্তু বারবার তিনি যমুনায় 3 বাহিনী প্রধানকে একত্র করে, মানে বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানকে একত্র করেই গিয়ে হাজির হয়েছেন। এখন এই সেনাবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান তারা 2024-এর জুন জুলাইয়ে দায়িত্ব নেন, কিন্তু 2023-এর জুলাইয়ে দায়িত্ব নিয়েছিলেন এই নৌবাহিনী প্রধান, যদিও তিনি 2023-এর সেপ্টেম্বরে গিয়ে 4 তারকা বিশিষ্ট অ্যাডমিরাল হন। কাজেই নৌবাহিনী প্রধান নাজমুল হাসানের অবসরের তারিখ কিন্তু 2026-এর জুলাইয়ে। 2026-এর জুলাইয়ে যিনি এমনিতেই নৌবাহিনী প্রধানের পদ থেকে অবসরে যাবেন যদি না সরকার বিশেষভাবে তার পদে থাকা, তার নৌবাহিনী প্রধানের পদে থাকার বিষয়টিকে এক্সটেন্ড করে, কোনো এক্সটেনশন দেয়, মেয়াদ বৃদ্ধি করে, তাহলে তিনি 2026-এর জুলাইয়েই অবসরে যাবেন। অথচ এই সময়ে তার বিরুদ্ধে এই যে ব্যাপক দুর্নীতির তদন্ত এবং সেই তদন্ত রিপোর্ট সরকার ব্যবস্থা নেবে কিনা সেটা নিয়ে সেনাবাহিনীর ভেতর, সশস্ত্র বাহিনীর ভেতর উদ্বেগের একটা নমুনা হিসেবে সেসব নথি সংবাদ মাধ্যমকে, বিশেষ করে ভারতের সংবাদ মাধ্যমকে ফাঁস করে দেওয়া সে কারণেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেনাবাহিনীর ভেতরে যে নানা রকম অস্থিরতা আছে, মানে সশস্ত্র বাহিনীর ভেতরে যে নানা রকম অস্থিরতা আছে, সশস্ত্র বাহিনীর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে নির্বাহী বিভাগের বড় ধরনের একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল, তারও নমুনা এসব তদন্ত। কারণ ভুলে গেলে চলে না, এই 3 বাহিনী প্রধানই কিন্তু, বিশেষ করে নৌবাহিনী প্রধান আর সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে এবং তারা এই অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারকে ক্ষমতায় বসাতেও একেবারে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সেখানে তাদের সঙ্গে ইউনূস সরকারের এমন দূরত্বটা কি এই অর্থের ভাগাভাগি নিয়ে হলো নাকি কোন স্বার্থের সংঘাতে ঘটলো, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বটে। এটা কি এ কারণে ঘটলো যে সশস্ত্র বাহিনীর এই 3 প্রধান ইউনূস সরকারের মেয়াদ আর বাড়তে দিতে রাজি হচ্ছিলেন না, তারা দ্রুত নির্বাচন করে তারেক রহমান সরকারকে ক্ষমতায় আনতে ইউনূস সরকারের উপর চাপ দিচ্ছিলেন এবং এই তদন্ত রিপোর্ট যে ফাঁস করে দেওয়া হলো তার কারণে
কারণটি এই যে এখন সশস্ত্র বাহিনীর ভেতরে এই শঙ্কা আছে যে এই তিন বাহিনী প্রধানের বিষয়ে যেসব দুর্নীতির রিপোর্ট অন্তর্বর্তীকালীন সরকার বের করে এনেছে, নির্বাচনে জিতিয়ে আনার কৃতজ্ঞতায় বিএনপি সরকার হয়তোবা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। বলা মুশকিল কে কোন তরফে কেন খেলছেন, তবে নৌবাহিনী প্রধান এত শত কোটি টাকা লোপাট করে কাতারে আটলান্টায় পাঠিয়ে বসে আছেন এবং সে তদন্ত রিপোর্ট নথি সহ একটি সংবাদ মাধ্যমের কাছে ফাঁস হয়ে যাওয়ার পর সসম্মানে তিনি জুলাইয়ে অবসরে যেতে পারেন কিনা, সেটা এখন একটা বড় প্রশ্ন বটে। শেখ হাসিনা পতনের একজন অন্যতম কুশীলব নৌবাহিনী প্রধান কি শেষ পর্যন্ত ধরা খেতে যাচ্ছেন? সত্যিকার অর্থে আমরা কথা বলি দেশের জন্য, আমাদের সেই দেশটাকে আমরা হারিয়ে ফেলেছি। আমার তো আসলে সত্যিকার অর্থে আমি প্রচন্ড ইমোশনাল মানুষ, মাঝে মাঝে নীরবে নিভৃতে কাঁদি। আমি দলমত বুঝি না। আওয়ামী লীগ আগে শাসনে ছিল, আওয়ামী লীগ যেটি ছিল ভালো শাসনে ছিল, আমাদেরকে স্বাচ্ছন্দ্য দিয়েছে, আমাদেরকে বাঁচিয়ে রেখেছিল। আজকে প্রতি পদক্ষেপে মৃত্যুর শব্দ শুনতে পাচ্ছি, বাংলাদেশের মানুষের দুর্গতির শব্দ শুনতে পাচ্ছে। আপনারা হয়তো অনেকে বোর ফিল করেন, আমি বারবার তুলনা করি আজ থেকে 350 বছর আগের বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার পতন পরবর্তী সময়ে বাংলার যে অবস্থা হয়েছিল, সমৃদ্ধ বাংলা, বিশেষ করে এই পূর্ব এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে যে তখনকার যে বাংলা ছিল, যে বাংলার দুর্গতি দুর্দশা হয়েছিল সেই ভয়াবহ। এবং এই দুর্গতি দুর্দশারই চূড়ান্ত পরিণতি ৭৬-এর মন্বন্তর, যেখানে এই বাংলা বলতে শুধু বাংলাদেশ বুঝবেন না বা পশ্চিমবঙ্গ বুঝবেন না, পুরো বাংলায় ৩ কোটি মানুষ ছিল। ৩ কোটির ২ কোটি মানুষ বেঁচে ছিল অনাহারে অর্ধাহারে, আর ১ কোটি মানুষ, ৩ ভাগের ১ ভাগ মানুষ মারা গিয়েছিল। আজকে দেশের যে অবস্থা, এইভাবে যদি চলতে থাকে, আজকে আধুনিক যুগের মানুষ, আমরা আধুনিক পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষের 18 কোটি মানুষ, কত কোটি মানুষ বেঁচে থাকবে সেটি খুব মোটা দাগে প্রশ্ন দেখা দিয়েছে এভাবেই যদি চলতে থাকে। এবং এইগুলোর কাণ্ডারি কারা? এই পরিণতি, এই পরিস্থিতির দিকে বাংলাদেশকে নিয়ে যাবার কাণ্ডারি কারা? এই কাণ্ডারিদের, এই কুশলীদের একজন বাংলাদেশের বর্তমান নৌবাহিনী প্রধান, তার নামটা খুব জোরালো ভাবে উচ্চারিত হয়। এগুলো আমার কথা না, এগুলো গণমাধ্যমের কথা। গণমাধ্যমের সূত্রে এই কথা বলছে যে এই কুশলীদের একজন নৌবাহিনী প্রধান দুদকের ফাঁদে বা দুদকের তদন্তে নাকি ফেঁসে যাচ্ছেন, এমনটাই খবর দিয়েছে উত্তর পূর্ব ভারতের গণমাধ্যম, যে গণমাধ্যমটি বাংলাদেশ নিয়ে অনুসন্ধানী কাজ করে প্রতিনিয়ত। আজকে চন্দন নন্দীর একটি স্টোরি বেরিয়েছে, ভারতের বিখ্যাত সাংবাদিক চন্দন নন্দী, যিনি বাংলাদেশ নিয়ে প্রচন্ড আকিভাল এবং প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে কাজ করেন। তিনি একটি স্টোরি করেছেন যে নৌবাহিনী প্রধান এবং একই সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, এই দুজনকে নিয়ে দুদক যে তদন্ত করেছে সেটি শুনলে আপনার পিলে চমকে যাবে। বাংলাদেশের প্রতিরক্ষা ও বন্দর ব্যবস্থাপনার সর্বোচ্চ পর্যায়ে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির এক নজিরবিহীন তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামানের বিরুদ্ধে উঠেছে ক্ষমতার অপব্যবহার ও শত শত কোটি টাকা লেফাটের গুরুতর অভিযোগ। উত্তর পূর্ব ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের হাতে আসা দুদকের গোপন নথিতে বেরিয়ে এসেছে দুর্নীতির এক বিশাল জাল। আজকের ভিডিওতে বিশ্লেষণ করব কিভাবে শিপিং কর্পোরেশন থেকে শুরু করে মোংলা বন্দর পর্যন্ত ছড়িয়েছিল এই সিন্ডিকেট। দুদকের নথিতে স্পষ্টভাবে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামানকে এই দুর্নীতির কেন্দ্রে রাখা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো নৌবাহিনী প্রধান
2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পেছনে সামরিক মদতপুষ্ট ষড়যন্ত্রের কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলেন বলে দাবি করা হয়েছে বিভিন্ন সময়। আশ্চর্যের বিষয় হলো এই বিশাল দুর্নীতির বেশিরভাগই ঘটেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের মেয়াদে। জাহাজ ক্রয় এবং সংশ্লিষ্ট সরঞ্জাম সংগ্রহের নামে কয়েক হাজার কোটি টাকার এই বিশাল হরিলুট চালানো হয়েছে বলে দুদকের নথিতে উল্লেখ রয়েছে। 2025 সালের 7 জুলাইয়ের একটি সরকারি নথিতে রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং ও সম্পদ গোপনের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। দুদক এই তদন্তের জন্য শিপিং কর্পোরেশনের কার্যক্রম, আর্থিক লেনদেন, তেল পরিবহনের চুক্তি, দরপত্র নথি, কেনাকাটার রেকর্ড, কমিশনের বদলি, অডিট রিপোর্ট এবং ব্যাংক স্টেটমেন্ট সহ প্রতিটি কাগজের চুলচেরা বিশ্লেষণ করেছে। তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন এবং মোহাম্মদ ইমরান আহমেদের নেতৃত্বে গঠিত 2 সদস্যের টিম মনিরুজ্জামানের আয়কর রিটার্ন এবং তার পরিবারের সদস্যদের সম্পদও খতিয়ে দেখেছে। 2026 সালের 11 জানুয়ারি এক প্রতিবেদনে দেখা যায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন প্রকল্প, চুক্তি ও নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ঘটেছে। দুদক বলছে সেখানে স্বচ্ছতার অভাব ছিল এবং অস্বাভাবিক আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। এই তদন্তে বেরিয়ে এসেছে যে এর পেছনে বেশ কয়েকজন প্রভাবশালী সামরিক ও বেসামরিক কর্মকর্তা পরোক্ষভাবে যুক্ত। প্রতিবেদনে বলা হয়েছে, মনিরুজ্জামান যখন শিপিং কর্পোরেশনের এমডি ছিলেন তখন চীন থেকে 6টি জাহাজ কেনার কথা ছিল 2486 কোটি টাকায়, কিন্তু এই একই টাকায় কেনা হয় মাত্র 4টি জাহাজ, অর্থাৎ সরাসরি 486 কোটি টাকার অনিয়ম। দুর্নীতির চিত্র আরো স্পষ্ট হয় যখন চীনা ক্রেন ক্রয়ের বিষয়টি সামনে আসে। প্রায় 2.86 বিলিয়ন বা 286 কোটি টাকায় 6টি ক্রেন কেনার সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত একই দামে কেনা হয় মাত্র 3টি ক্রেন। এর মাধ্যমে সরাসরি 1.43 বিলিয়ন বা 143 কোটি টাকার আর্থিক অনিয়ম করা হয়েছে। এই তদন্ত করতে গিয়ে দুদকের সামনে নৌবাহিনীর একাধিক উচ্চপদস্থ কর্মকর্তার নাম চলে আসে। যদিও অ্যাডমিরাল নাজমুল হাসানের ভূমিকা মূলত নীতি নির্ধারণী ও উপদেষ্টা পর্যায়ে ছিল বলে উল্লেখ করা হয়েছে, তবুও তদন্তের আওতা থেকে তিনি বাদ পড়েননি। দুদকের দাবি, এই দুর্নীতির বিশাল একটি অংশ মানি লন্ডারিং এর মাধ্যমে বিদেশের অফশোর ফিনান্সিয়াল সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের আটলান্টায় মুকুল কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া গেছে, যা মোহাম্মদ কাজী মুকুল নামে এক ব্যক্তি পরিচালনা করতেন। দুদক ইঙ্গিত দিয়েছে এটি একটি ফান্ড কোম্পানি। এই কোম্পানির নামে কেনা স্থাবর অস্থাবর সম্পত্তির মালিকানায় ওই কর্মকর্তাদের পরিবারের সদস্যদের নাম পাওয়া গেছে, যাদের আয়ের উৎসের সাথে এই সম্পদের কোনো মিল নেই। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো নৌবাহিনী প্রধানের স্ত্রীর দুলাভাই জিল্লুর রহমান, যিনি মৌলভীবাজার 3 আসনের সাবেক সংসদ সদস্য এবং অলিলা গ্রুপের এমডি। 5 আগস্টের পর তিনি দেশ ছেড়ে কাতারে একটি বিশাল মার্কেট কেনেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে দুদক বলছে, মার্কেটটি জিল্লুর রহমানের নামে কেনা হলেও এর পুরো অর্থায়ন করেছেন স্বয়ং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান। এছাড়া আটলান্টার 2টি বাড়ির মালিক হিসেবে সাজিদ হাসান এবং তানজিম হাসানের নাম পাওয়া গেছে, যারা দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছেন। 2024 সালের 14 আগস্ট মোংলা বন্দরে অ্যানিম্যাল চ্যানেল কনজারভেশন ড্রেজিং নামে 1538 কোটি টাকার একটি বিশাল প্রকল্পের কাজ দেওয়া হয়। এই প্রকল্পের কাজ বন্টনে নজিরবিহীন অনিয়ম ও অস্বাভাবিক আর্থিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। কমিশনের বিশ্লেষণে দেখা গেছে, একটি নির্দিষ্ট প্রভাবশালী বৃত্ত দীর্ঘদিন ধরে এই নীতি নির্ধারণী কাঠামোতে সক্রিয় ছিল, যেখানে জবাবদিহিতার বালাই ছিল না।
দুদক তাদের চূড়ান্ত প্রতিবেদনে স্পষ্ট করেছে যে সংশ্লিষ্ট ব্যক্তিদের বৈধ আয়ের সাথে তাদের অর্জিত সম্পদের আকাশ পাতাল পার্থক্য রয়েছে। 2004 সালের দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী এই তদন্ত সম্পন্ন করা হয়েছে। নৌবাহিনী এবং বন্দর কর্তৃপক্ষের মতো সংবেদনশীল জায়গায় এই পর্যায়ের দুর্নীতি এক চরম অশনি সংকেত। প্রিয় দর্শক, এই বিশাল দুর্নীতির বিচার শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা এখন দেখার বিষয়। আপনারা কি মনে করেন? দেশকে ব্যর্থ করে দেওয়ার এই যে এসব রোমহর্ষক কাহিনী, আপনাদের অনুভূতি কেমন এসব কাহিনী শুনে? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিও।